First thing first, we will be starting with the grammar item later. গ্রামারের টপিক লেটার দিয়ে আমরা স্টার্ট করব। সো হোয়াট ইজ লেটার? লেটার এর বিষয়টা কি? চলুন দেখা যাক। লেটার বাংলাতে আমরা এটাকে বলি বর্ণ। আমরা জানি ইংলিশে মোট 26 লেটার্স আছে। 26 লেটার্সের ভেতরে ভাওয়েল 5টা, বাকি 21টাকে ধরা হয় কনসোনেন্ট। এবং মজার একটা বিষয় সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট এর ক্ষেত্রে আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার দরকার। যে কোনো ওয়ার্ড তৈরি করার জন্য অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। আপনি খুব কমই ওয়ার্ড পাবেন উইদাউট এনি এক্সেপশন যে ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড তৈরি হয়। এরই সাথে আপনাকে জানতে হবে যে কিছু ওয়ার্ড আছে যারা ব্যতিক্রম এবং তারা ভাওয়েল ছাড়াই ওয়ার্ড গঠন করে, যেমন ফ্রাই, ক্রাই। এই সমস্ত ওয়ার্ডগুলো উইদাউট এনি ভাওয়েল ব্যবহার হয়। বাট আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা যে ভাওয়েল জানি AEIOU, এর বাইরেও অনেকেই ওয়াইকে একটা ভাওয়েল হিসাবে ধরে। সো মূলত যে কোনো ওয়ার্ড তৈরি করার জন্যই প্রথম বিষয়টা হচ্ছে ভাওয়েল প্রয়োজন হয়। আবার কিছু এক্সেপশন আছে যেখানে ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড তৈরি হয়, বাট সেই ক্ষেত্রেও ওয়াই এই বিষয়টা ব্যবহার হওয়ার কারণে তাকে ভাওয়েলের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। লেটার এবং অ্যালফাবেটের ভেতরে ডিফারেন্সটা কোথায়? আমরা প্রায় সময় কনফিউজ করে ফেলি লেটার এবং অ্যালফাবেট নিয়ে। লেটার এবং অ্যালফাবেটের ভেতরে পার্থক্যটা কি? লেটার হচ্ছে একটা সিম্বল, এটা রিটেন এবং স্পোকেনের ক্ষেত্রে সাউন্ডের। এটা রিটেন একটা সিম্বল অথবা স্পোকেনের ক্ষেত্রে এটা সাউন্ডকে সিম্বলাইজ করে। বাট অ্যালফাবেট হচ্ছে হোল সেট অফ লেটার্স, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলোকে একত্রিতভাবে অ্যালফাবেট বলে। সো অ্যালফাবেট হচ্ছে একটা হোল সিস্টেম বা হোল ক্লাস্টার, আর লেটার হচ্ছে একটা সিঙ্গল ইউনিট। তাহলে লেটার এবং অ্যালফাবেটের ভিতরে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। লেটার একটা সিঙ্গল সিম্বল টু রিপ্রেজেন্ট সাউন্ড অর রিটেন ইংলিশ, আর অ্যালফাবেট হচ্ছে একটা ক্লাস্টার বা হোল সিস্টেম যেখানে 26টা লেটারকে একত্রিতভাবে অ্যালফাবেট বলা হয়। 26টা লেটারের ভেতরে AEIOU এগুলো বাদ দিয়ে বাকি সবগুলোকে কনসোনেন্ট বলা হয়। AEIOU এদেরকে ভাওয়েল বলা হয়। মজার একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটাতে ভাওয়েল এবং কনসোনেন্ট বা 26টা লেটার একত্রিতভাবে রয়েছে, এটাকে প্যানগ্রাম বলা হয়। প্যানগ্রাম হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সটাতে সবগুলো লেটার একই সাথে থাকে। সো একটা আইডিয়াল প্যানগ্রামের উদাহরণ হচ্ছে আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই প্যানগ্রামটা সাধারণত প্রায় ব্যবহার করা হয়, মোস্ট ফ্রিকুয়েন্ট একটা প্যানগ্রাম, যে প্যানগ্রামে সবগুলো লেটার একই সাথে আছে। খুব মজার না? লেটার যখন একত্রিত হয়ে একটা ক্লাস্টার তৈরি করে এবং যখন এটার একটা পার্টিকুলার মিনিং থাকে তখন এটাকে ওয়ার্ড বলে। মনে রাখবেন এই ওয়ার্ডটা ডেফিনেটলি একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে এটা একটা মিনিং প্রকাশ করতে হবে। এই মিনিং ছাড়া কিন্তু এটা একটা ওয়ার্ড হবে না। ফর এক্সাম্পল, আমরা খুব মজার একটা মুভি 3 ইডিয়টসের একটা পার্টিকুলার ওয়ার্ড থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। ওয়ার্ডটা হচ্ছে ফারহানাইট্রেট প্রিরাজুলাইজেশন। এই ওয়ার্ডটা 3 ইডিয়টসের ভেতরে আমির খান পুরো একটা ক্লাসের ভেতরে থ্রো করে এবং তাদেরকে বলা হয় যে খুব অল্প সময়ের ভেতরে এই ওয়ার্ডটার মিনিং বের করতে হবে। ফারহান এবং রাজু এই দুইজনের নেমকে একত্রিত করে একটা অদ্ভুত ক্লাস্টার তৈরি করেছিলেন আমির খান। সো এটার বেসিকলি কোনো মিনিং নেই, বাট এটা পুরো ক্লাসের সামনে একটা চ্যালেঞ্জ থ্রো করা হয়েছিল যে এটার অর্থটা কী। আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা একটা পার্টিকুলার ওয়ার্ডের মতো করে দেখানো হলেও এই ক্লাস্টারটা কোনো ওয়ার্ড না, কারণ এর পার্টিকুলার কোনো মিনিং নেই। সো লেটারকে আপনি যে কোনোভাবে কম্বাইন করে একটা ওয়ার্ড তৈরি করবেন এটা কখনোই পসিবল না যদি এটার ভেতরে কোনো মিনিং না থাকে। একই রকমভাবে ওয়ার্ড
একটা ক্লাস্টার তৈরি করে। কয়েক ভাগে ভাগ করার বিষয়টা মূলত এদেরকে উচ্চারণের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। এই যে কয়েকটা ভাগে ভাগ করা হয় এটাকে আমরা সিলেবল বলি। সিলেবল হচ্ছে আমরা এক ধাক্কায় যতটুকু একটা ওয়ার্ডের অংশ উচ্চারণ করি সেটাকে বলা হয়। চলুন দেখা যাক এটাকে এক্সাম্পল দিয়ে। সিলেবল মূলত 3 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল and trisyllable. সিলেবল মনোসিলেবল, যেটা এক ধাক্কায় উচ্চারণ করা যায়। ফর এক্সাম্পল, রাইস, কাইট, এদেরকে আপনি এক ধাক্কায় উচ্চারণ করতে পারবেন। ডাইসিলেবল কি? যাদেরকে 2টা ধাক্কাতে উচ্চারণ করতে হয়, যেমন মেন্টর, টিচার। অ্যান্ড হোয়াট ইজ ট্রাইসিলেবল? ট্রাইসিলেবল হচ্ছে সেই ওয়ার্ড যেটাকে 3টা ধাক্কাতে উচ্চারণ করতে হয়, যেমন বিউটিফুল, সিগনিফিক্যান্ট। এখন এইটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে বুঝতে পারবো বিউটিফুল, বিউ একটা সিলেবল, টি একটা সিলেবল, অ্যান্ড ফুল আরেকটা সিলেবল। একই রকমভাবে সিগনিফিক্যান্ট 3টা সিলেবল আছে। ওয়ার্ডের এই বিষয়টা আপনার জানা খুবই জরুরি। সিলেবল ভিত্তিক আপনি যদি একটা ওয়ার্ডকে ভাঙেন তাহলে এটার স্পেলিং আপনার কাছে সহজ যেমন হয়, একই রকমভাবে উচ্চারণটাও সহজ হয়ে যায়। সেন্টেন্স কি? আমরা প্রথমেই বলেছি সেন্টেন্সে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বা একটা অর্থ প্রকাশ করে, এইটাকে একটা সেন্টেন্স বলে। যদি আমরা বলি যে একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা নির্দিষ্ট বা একটা লজিক্যাল অর্থ প্রকাশ করে তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাই। প্রথম বিষয় হচ্ছে একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো পাশাপাশি বসবে, নাম্বার 1। নাম্বার 2, একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো সুনির্দিষ্টভাবে সঠিকভাবে পাশাপাশি বসবে, নাম্বার 2। অ্যান্ড নাম্বার 3, এই ওয়ার্ডগুলো ডেফিনেটলি একটা অর্থ সুনির্দিষ্টভাবে প্রকাশ করবে, যেটা একই সাথে লজিক্যালও হবে। যেমন আমরা যদি বাংলাতে একটা বাক্য দেখি, সে বাড়ি, এটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স না, কারণ এখানে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার কোনো কিছুই আমরা পাই না। দ্যাটস ওয়াই এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না। তাহলে সে বাড়ি যায়, যদি আমরা এই কথাটুকু বলি তাহলে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়। খেয়াল করুন, সে বাড়ি যায় এরা পাশাপাশি বসে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ আ সেন্টেন্স। পাশাপাশি ওয়ার্ডগুলো বসে এগুলো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করার কারণেই একটা মিনিং এসছে এবং এইভাবে এরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয়েছে। একই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সে ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসবে সঠিক অর্ডার বা সঠিক ক্রম বসার পরেও তাদের ক্ষেত্রে একটা বড় রকমের বৈশিষ্ট্য থাকতে হবে যেটা লজিক্যাল হতে হবে। যেমন এই সেন্টেন্সটা ইংলিশে গ্রামাটিক্যালি কারেক্ট, আ কাউ is flying in the sky। এই সেন্টেন্সটাতে প্রত্যেকটা ওয়ার্ড পাশাপাশি ঠিকঠাকভাবে বসে সঠিক একটা অর্থ দিয়েছে, বাট এটা কোনো লজিক্যাল না, এই কারণে এটা কোনো সেন্টেন্স না। আমরা জানি একটা গরু কখনোই আকাশে উড়তে পারে না, যদিও এই সেন্টেন্সে সবগুলো ওয়ার্ড সঠিকভাবে পাশাপাশি বসেছে অ্যান্ড দ্য রাইট অর্ডার ইজ মেইনটেন্ড অ্যাজ ওয়েল, সঠিক ক্রমটাও নির্ধারণ করা হয়েছে। এই কারণেই যে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে এরকম না,
এই সেন্টেন্সটাতে কোনো লজিক নাই, এই কারণে এটা একটা পূর্ণাঙ্গ এবং সঠিক সেন্টেন্স হবে না। সো একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে কয়েকটা বিষয় যদি হয় তবে আমরা সেন্টেন্সটাকে কারেক্ট বলতে পারবো। এখন থেকে আমরা জানলাম সেন্টেন্সে ওয়ার্ডগুলো পাশাপাশি বসলে একটা পূর্ণাঙ্গ অর্থ দিতে হবে। যেমন আমরা বলেছি সে বাড়ি, এইটা একটা পূর্ণাঙ্গ অর্থের সেন্টেন্স না, এই কারণে এটা একটা প্রপার বা কারেক্ট সেন্টেন্স না। অ্যাগেন সেন্টেন্সে ওয়ার্ডগুলো পাশাপাশি সঠিকভাবে বসলেও তাদের একটা লজিক্যাল মিনিং থাকতে হবে, যেটা প্রপার হতে হবে, তবেই একটা সেন্টেন্স প্রপারলি আমরা বলতে পারি যে হ্যাঁ এটা প্রপারলি এক্সিকিউট করা হয়েছে। অর্থভেদে এবং স্ট্রাকচারালি একটা সেন্টেন্স কত রকমের হয় বা সেন্টেন্স মূলত কত প্রকার? সেন্টেন্স মূলত 5 প্রকার। সো পাঁচ প্রকারের ভেতরে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, optative sentence, exclamatory sentence, and imperative sentence. মজার ব্যাপার হচ্ছে মডার্ন ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার বলছে অপটেটিভ সেন্টেন্স বলে কোনো রকমের সেন্টেন্স হয় না। সুতরাং সেন্টেন্স মূলত 4 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ। বাট আমরা জানার ক্ষেত্রে জেনে থাকব সেন্টেন্স আসলে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন আসলে? কোন বিষয়গুলো দেখে আমরা বলবো যে এটা অ্যাসার্টিভ, কোন বিষয়টা দেখে আমরা বলবো এটা ইন্টারোগেটিভ? মূলত আমরা এদের স্ট্রাকচারটাকে চিনে রাখলেই বুঝে যাব যে এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইম্পারেটিভ অ্যান্ড এটা অপটেটিভ। চলুন এই স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত 2 রকমের হয়: অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কেমন? ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এটা একটা ইতিবাচক সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ বলি তাহলে এটা হবে হি ইজ নট গোয়িং টু স্কুল। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন নেগেটিভ হয়ে যায় তখনই এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই 2টা ধরন নিয়েই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে মূলত আমরা একটা স্টেটমেন্ট বা বিবৃতি দিই। এটা খুব সিম্পলি আমরা বলি যে সে এটা করছে অথবা করছে না। এখানে আমরা ইদার অ্যাফার্মেশন দিই অথবা নেগেশন দিই। সো হোয়াট ইজ ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ হচ্ছে আমরা যখন কোনো প্রশ্ন করি তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন আমরা বলি হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আমরা যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ইদার WH কোয়েশ্চেন ব্যবহার করি অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করি। আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম অথবা আর ইউ গোয়িং দেয়ার। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 2 রকমভাবে তৈরি হয়: WH কোয়েশ্চেন দিয়ে এবং অক্সিলারি ভার্ব দিয়ে। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় যখন আমরা কোনো দোয়া, শুভকামনা অথবা মনের কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলি। অপটেটিভ সেন্টেন্স ব্যবহার হয় যখন আমরা কোনো আশা বা প্রার্থনা করি। ফর এক্সাম্পল, মে ইউ লিভ লং। আমরা কাউকে বলছি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। সো অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় যখন আমাদের মনের ভেতরে কোনো আশা বা প্রার্থনাকে প্রকাশ করতে চাই। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যখন আমাদের মনের ভেতরে সাডেন এক্সপ্রেশনের আউটবার্স্ট দিই, অর্থাৎ মনের ভেতরের ইচ্ছাগুলোকে যখন আমরা সাডেনলি প্রকাশ করি তখন সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। যেমন ব্রাভো, ইউ ডিড ওয়েল।
শাবাশ, তুমি অনেক ভালো করেছো। আমরা সাধারণত এই বিষয়গুলোকে খুবই একটা আউটবার্স্টের সাথে বলি, অর্থাৎ আমাদের ইমোশনাল একটা কানেকশন আছে এই সেন্টেন্সগুলোতে। সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা একটা এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করি। অ্যান্ড হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ফর এক্সাম্পল, প্লিজ ডু দ্য ওয়ার্ক। কোনো একটা বিষয়ে আমি কাউকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে এই কাজটা করো। সো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত কিছুর ক্ষেত্রে ব্যবহার করি। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্সের এই টাইপগুলো বোঝার জন্য আপনাকে প্রথমত এদের মিনিং বুঝতে হবে, দ্বিতীয়ত এদের স্ট্রাকচারটা কিভাবে আপনি ইউজ করবেন সেটা বুঝতে হবে। খুবই সিম্পল। এটাকে আপনি যদি মনে করেন যে কি কি মিনিংয়ের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, তাহলে আপনি স্ট্রাকচারগুলো বুঝে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি খেয়াল করেন, he is going to school, assertive sentence, and he is not going to school, assertive sentence এর নেগেটিভ ভার্ব। এইটাতে স্ট্রাকচার হচ্ছে হি হচ্ছে একটা সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব বসেছে, এরপরে এক্সটেনশন বসেছে। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভের পরে নেগেটিভের ক্ষেত্রে অ্যাজ সাবজেক্ট বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট, এবং তারপরে এক্সটেনশন বসেছে। এইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের স্ট্রাকচার। আপনি একটু ক্লোজলি যদি দেখেন তাহলে বুঝে যাবেন অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের ভেতরে খুব বেশি ডিফারেন্স নাই উইদাউট নট ছাড়া। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রথমে বলেছি এটা WH কোয়েশ্চেন দিয়ে শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইয়োর নেম আমরা বলতে পারি, অথবা বলতে পারি ডিড ইউ গো দেয়ার। এখানে আপনি খেয়াল করেছেন প্রথমে একটা অক্সিলারি ভার্ব ডিড বসেছে। সো স্ট্রাকচারটা আপনি খেয়াল করুন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমত WH কোয়েশ্চেন বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। সো আপনি স্ট্রাকচারটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝে যাবেন এটা কোন টাইপের সেন্টেন্স। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, তাহলে আপনি ডেফিনেটলি তার স্ট্রাকচার দেখবেন। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার একেবারে আলাদা। যেমন অ্যাসার্টিভের স্ট্রাকচার আমরা দেখেছি আলাদা, ইন্টারোগেটিভের আলাদা, অপটেটিভেরও আলাদা। অপটেটিভে মেই বসে, এরপরে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে। এক্সক্লামেটরিতে আমরা পেয়েছি প্রথমেই নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ প্রথমেই একটা হচ্ছে সাডেন আউটবার্স্ট, মেন্টাল সাডেন আউটবার্স্ট, অর্থাৎ মনের আকস্মিক বহিঃপ্রকাশ পেয়েছি। এটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সে এই টাইপের বিষয়গুলো থাকে, প্লিজ ডু ইট, অথবা ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার। সো ইদার প্লিজ থাকবে অথবা এইখানে সরাসরি ভার্ব থাকবে। আপনি সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝে যাবেন এগুলো অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই সেন্টেন্সগুলোর মিনিং বোঝেন তাহলে আপনি বুঝে যাবেন এই সেন্টেন্সগুলো কোন ধরনের। সেন্টেন্স আলোচনা সব শেষে সেন্টেন্সের 4টা বিষয় নিয়ে আলোচনা করা খুবই জরুরি। এটাকে আমরা বলবো, সো লেটস স্টার্ট টকিং অ্যাবাউট দ্য এলিমেন্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সে কি কি এলিমেন্টস থাকতে হবে? ওকে, প্রথমেই একটা সেন্টেন্সে থাকে সাবজেক্ট, থাকে প্রেডিকেট, আরও আছে অবজেক্ট, অ্যান্ড ফাইনালি কমপ্লিমেন্ট। 4টা বিষয় আপনি যদি জানেন তাহলে একটা সেন্টেন্সকে কিভাবে আপনি প্রপারলি স্ট্রাকচার করবেন, কোনটার পরে কোনটা বসবে, সহজেই সেটা আপনি বুঝে যাবেন। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট এর ব্যাপারে কমন একটা ডেফিনেশন আমাদের ছোটোবেলা থেকে বইগুলোতে, সেটা হচ্ছে সেন্টেন্সে যার ব্যাপারে কিছু বলা হয় সেই সাবজেক্ট। আমার একটা পার্সোনাল ডেফিনেশন বা সংজ্ঞা আছে সাবজেক্টের ক্ষেত্রে। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যে কাজ করে অথবা যার উপরে কাজ করা হয়। খেয়াল রাখবেন সাবজেক্ট হচ্ছে 2টা বিষয়, যে কাজ করে অথবা যার উপরে কাজ করা হয়। সো সাবজেক্টের একটা এক্সাম্পল আমরা দেখি। ফর এক্সাম্পল, হি প্লেজ ফুটবল। এই জায়গাতে পুরো সেন্টেন্সটাতে কাজ করে হি, সে।
তাহলে আমরা বলেছি সাবজেক্টকে দুইভাবে ডিফাইন করা যায়। এক নাম্বার হচ্ছে যে কাজ করে, দুই নাম্বার হচ্ছে যার উপরে কাজ করা হয়। এই পুরো সেন্টেন্সে কাজটা হচ্ছে প্লে করার, খেলার, এবং এই জায়গাতে যে প্লে করে সে হচ্ছে হি। সো এই সেন্টেন্সে কাজ করা ব্যক্তিটা হচ্ছে হি, এটা হচ্ছে সাবজেক্ট। নেক্সট ডেফিনেশন হচ্ছে যার উপরে কাজ করা হয়। যেমন এইটাকে যদি আমরা এভাবে বলি, ফুটবল is played by him. খেয়াল করুন, ফুটবল ইজ প্লেড বাই হিমের অর্থ হচ্ছে ফুটবল খেলা হয় তার দ্বারা। এই সেন্টেন্সটাতে ফুটবলের ব্যাপারে প্রথমে বলা হচ্ছে, কিন্তু ফুটবল নিজে খেলে না, ফুটবলকে নিয়ে খেলা হয়। সো ফুটবল খেলা হয় এইটাকে আমরা যদি জিজ্ঞাসা করি সাবজেক্টকে, তাহলে আমরা পেয়ে যাব ফুটবল। ফুটবলকে নিয়ে খেলা হয়, এই কারণে এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের ডেফিনেশন আমি আরও একবার আপনাদেরকে বলি। সেন্টেন্সে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, অথবা যার উপরে কাজ করা হয় তাকে সাবজেক্ট বলে। সো দ্যাটস অল অ্যাবাউট সেন্টেন্সের সাবজেক্ট। প্রেডিকেট কি? সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হয় তাই প্রেডিকেট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই অংশটুকুতে হি সাবজেক্ট, এবং হি এর ব্যাপারে কি বলা হচ্ছে? প্লেইস ফুটবল। সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। সো হি প্লেইস ফুটবল, এই পুরো অংশটুকুটাই প্লেইস ফুটবলটা প্রেডিকেট। একই রকমভাবে ফুটবল ইজ প্লেড বাই হিম, এই পুরো অংশটাই প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হয়, সব কিছুকেই প্রেডিকেট বলা হয়। প্রেডিকেট আর অবজেক্টের ভেতরে একটু ডিফারেন্স আছে। প্রেডিকেট এবং অবজেক্ট আপনাকে খুব বেশি কনফিউজ করে ফেলতে পারে। অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং সেটা যদি কেউ উত্তর দেয়, সেটাই হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, আপনি যদি এই সেন্টেন্সটা খেয়াল করেন তাহলে দেখবেন প্লেইজ, এটাকে যদি জিজ্ঞাসা করেন কি খেলে, তাহলে উত্তর পাওয়া যায়। কে উত্তর দেয়? ফুটবল, এটা উত্তর দেয়। সো সে কি খেলে? সে ফুটবল খেলে। এইটাকেই অবজেক্ট বলা হয়। সেন্টেন্সে আপনি যদি ভার্বকে জিজ্ঞাসা করেন কি বা কাকে, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। বাট আপনি প্রেডিকেটের সাথে এটা কখনোই কনফিউজ করে ফেলবেন না। প্রেডিকেট এবং অবজেক্টকে আমরা এবার ডিফারেন্সিয়েট করি, আপনার জন্য খুবই বেশি সহজ হবে। প্রেডিকেট এবং সাবজেক্ট, প্রেডিকেট এবং অবজেক্ট। সেন্টেন্সে সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হয় সেটাকেই প্রেডিকেট বলা হয়। আর সেন্টেন্সে ভার্বকে যেটা প্রশ্ন করা হয়, যদি উত্তর পাওয়া যায় কি বা কাকে প্রশ্ন করে, তাহলে সেটাকে অবজেক্ট বলা হয়। তাহলে এই অংশটুকুতে হি প্লেইস ফুটবল, এই সেন্টেন্সটাতে খেয়াল করুন, প্লেইস ফুটবল, এই পুরো অংশটুকুটা হচ্ছে একটা প্রেডিকেট। বাট ফুটবল এই অংশটুকুটা একটা অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে প্রেডিকেটের একটা অংশ। অবজেক্টের ভেতরে প্রেডিকেট না, প্রেডিকেটের ভেতরে অবজেক্ট। অ্যান্ড ফাইনালি, হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট কি? দেখুন, একটা সেন্টেন্সে কয়েক রকমভাবে সাবজেক্টের পরিচয় থাকে অথবা অবজেক্টের পরিচয় থাকে। আপনি খেয়াল করবেন, আমি বলেছি একটা সেন্টেন্সে কয়েক রকমভাবে সাবজেক্টের বা অবজেক্টের পরিচয় থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি ইজ আ ডাক্তার, একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন। সো আপনি একটু খেয়াল করলে দেখবেন প্রথম এবং দ্বিতীয় বাক্যতে পরিচয় প্রকাশ করা হয়েছে সাবজেক্ট এবং অবজেক্টের। প্রথম বাক্যটাতে ডাক্তার হচ্ছে হি এর আরেকটা পরিচয়। আমরা ইনফ্যাক্ট হি ইকুয়াল টু ডাক্তার লিখতে পারি। অ্যাগেন, উই মেড হিম, আমরা তাকে বানালাম। আপনি যদি হিম এর পরিচয় খোঁজেন তাহলে আপনি বুঝবেন যে এটা একটা অবজেক্ট। কেন?
আমরা এর আগে জেনেছি অবজেক্টকে যদি প্রশ্ন করা হয়, জেনেছি ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে দ্বারা, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আপনারা যদি জিজ্ঞাসা করেন কি বানালাম, কাকে বানালাম, তাহলে উত্তর পাওয়া যায় কাকে বানালাম, তাকে বানালাম। সো হিম হচ্ছে একটা অবজেক্ট। মজার বিষয় হচ্ছে ক্যাপ্টেনটা তাহলে কি? ক্যাপ্টেনটা হচ্ছে হিমের আরেকটা পরিচয়। ক্যাপ্টেন কাকে বানালাম, তাকে। সো হিম ইকুয়াল টু ক্যাপ্টেন লেখা যায়। এই যে সাবজেক্ট এবং পরবর্তীতে অবজেক্টের এই পরিচয়, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট দুই রকমের হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অথবা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট। আমরা ইতিমধ্যে এই দুইটা বিষয় দেখে ফেলেছি। হি ইজ এ ডাক্তার। ডাক্তার হচ্ছে হি এর একটা আলাদা পরিচয় বা সাবজেক্টের একটা আলাদা পরিচয়, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাগেন হিম ইকুয়াল টু ক্যাপ্টেন, হিম হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। এইখানে একে বলা যেতে পারে কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা পুরোটা সময় জুড়ে সেন্টেন্সের 4টা এলিমেন্টের ব্যাপারে যে কথা বললাম, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এই বিষয়গুলো আপনি যখন জানবেন তখন আপনার সেন্টেন্সকে ফ্র্যাগমেন্ট করা, সেন্টেন্সকে ডিসেক্ট করা, সেন্টেন্সকে অ্যানালাইজ করা আপনার জন্য সহজ হবে। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ফার্স্ট গ্রামার লেসন। I'll be meeting you in the next video. Take care.